মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। আমি যার জন্য এত সব করছি সেই শাহজাদি মুরা তো সম্রাট তামুজের নাতনি। তাহলে একে এর আগের রূপে ফিরিয়ে দাও, দয়া করো একে আল্লাহ, একে এর আগের রূপে ফিরিয়ে দাও। আহম্মকের দল, শুনতে পাচ্ছিস না? যা, কেউ ওর মুন্ডুটা এক্ষুনি কেটে আন। খলিফা সম্রাট সুলেমানের এই তলোয়ার ছুঁয়ে ঘোষণা করছি, আজ থেকে আমি এই প্রদেশের সুলতান। তোমরা আমার আনুগত্য স্বীকার করো। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন শেহজাদা হীরার কাহিনী, তৃতীয় পর্ব। শাহজাদা হীরা সিন মাসিনের শাহজাদি মুরাকে লুকিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে যায়। সুলতান কামুস তাকে বন্দী করে। সুলতান তাকে দেশে ফেরানোর ব্যবস্থা শুরু করে। এই ফাঁকে শাহজাদির খাস সখী মতিয়ার সাহায্যে শাহজাদা হীরা পালায়। শাহজাদা এক দরবেশের কাছে ওয়াকাকের পথ জেনে নেয়। সে পথে এগিয়ে শাহজাদি লতিফার সঙ্গে তার দেখা হয়। শাহজাদি লতিফা শাহজাদাকে শাদী করার প্রস্তাব দেয়। শাহজাদির প্রস্তাব প্রত্যাখ্যান করলে শাহজাদি লতিফা শাহজাদা হীরাকে হরিণ বানিয়ে দেয়। হরিণ হীরা শাহজাদির কবল থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু বৃথা সে চেষ্টা। তারপর লতিফা তো অতিরিক্ত আত্মবিশ্বাসী ওই ছেলেটিকে, কি যেন নাম ছোকরার, হীরা 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 হয়ে গেছে হরিণ। তারপর কি হলো শুনি। অত তারা কিসের হুজুর? পরের কাহিনী যাওয়ার আগে আগের কাহিনী মনে আছে কিনা সেটা তো বলুন। বদতমিজ, আবার শুরু করলি? আহ বেগম, বলেছি না ওর আর আমার মধ্যে তুমি আসবে না। আচ্ছা দুনিয়াজাদ, তোমার মনে আছে? আলবাত মনে আছে। বেশ, তো আজ তুমিই বলো না আগে কি হয়েছে। রোজ রোজ তো আমিই বলি। আপনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন হুজুর। একই কথা তো আমিও বলতে পারি। আমি যদি বলি তুমি এড়িয়ে যাচ্ছ, প্রমাণ করতে পারবে? আমাকে ছোট পেয়ে কি বোকা ভেবেছেন আপনি? আমি বলে দিই আর আপনি সেটা শুনে শুনে কভি নেহি। তার মানে সত্যি তোমার মনে নেই, বা কাহিনী শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলে বোধহয়। একদম মনে আছে। ওই তো সেই যে শাহজাদা আর হীরা হরিণ হয়ে গেল, তারপর ছুটে পালাবার চেষ্টাও করলো, কিন্তু ঘুরে ফিরে সেই আঙুর বাগানেই আবার এসে পড়লো, তাই তো? এই তো শোনা আমার, কি সুন্দর বলে দিলে। এটা কিন্তু একেবারে ঠিক হলো না হুজুর, আমার সঙ্গে ছলনা করা হলো। তার মানে বুঝলে? কি? চাইলে আমিও পারি, করি না, শুধু বাচ্চা বলে ছেড়ে দিই। আমি কিন্তু উঠে চলে যাব। যাও, আমি শুনব। নাও বেগম, তারপরে কি হয় বলো। শেহজাদা হীরা ফিরে আসে আবার আঙুর বনে। আবার বনের হরিণ হরিণীরা এসে দাঁড়ায় তার সামনে সারিবদ্ধভাবে। শেহজাদা ভয় পায় আবার। ওরা তাকে মারবে না তো? তাকে আক্রমণ করবে না তো? সে আবার ছোটে, আবার সেই পাঁচিলের গর্ত দিয়ে বেরিয়ে মুক্ত প্রান্তরে ছুটে চলে। কিন্তু এবারও সে ফিরে আসে সেই আঙুর বনেই। এবারও সেই একই ঘটনা। বাগানে আর হরিণ হরিণীরা আবার এসে দাঁড়ায় তার সামনে। হতাশায় ক্লান্তিতে শাহজাদা হীরা বসে পড়ে। তাহলে কি এইভাবেই কাটবে তার বাকি জীবন? এইভাবেই হরিণ হয়ে বন্দি থাকতে হবে শাহজাদি লতিফার শখের বাগানে? কিছুতেই না। শ্রান্ত ক্লান্ত দেহটাকে মনের জোরে ঠেলে দাঁড় করায় হীরা। পা যেন সাথ দেয় না, ফেলে দিতে চায় তার দেহটা। টলে পড়তে পড়তে সামলে নেয় সে। এক পা দু পা করে এগিয়ে যায় হরিণ হরিণীদের কাছে। হরিণ হরিণীরাও বুঝি চিনতে পারে তাকে, বুঝতে পারে এ তাদের দলের কেউ নয়। বোধহয় ভয় পায় তারাও।
তারাও এক পা দুপা করে পিছোতে থাকে। পিছোতে পিছোতে একসময় ছুটে পালায়। একা হীরা দাঁড়িয়ে থাকে। নিঃসঙ্গ হীরা একাই ঘুরে বেড়াতে থাকে আঙুর বনে। চোখে পড়ে বাগানের পিছনে প্রাসাদটা। ওখানেই আছে শেহজাদি লতিফা। প্রাসাদের দিকে এগোয় হীরা। একবার যদি শেহজাদির দেখা মেলে তাহলে তার পা জড়িয়ে ধরবে সে। কাঁদবে, খুব কাঁদবে। কিন্তু শেহজাদি কি বুঝতে পারবে হীরার মনের কথা? নিশ্চয়ই পারবে। অন্তত আশা তো করাই যায়। হায় আল্লাহ, কি সুন্দর! এটাকে তো আগে দেখিনি। কোনো যুবতীর মিষ্টি কথাগুলো ভেসে আসে হীরার কানে। সে ফিরতেই দেখে অপরূপ এক যুবতী তার কাছেই যেন আসছে। হীরা দাঁড়িয়ে পড়ে। যুবতী এসে তাকে আদর করে। হীরা যুবতীর পায়ে নত হয়ে কেঁদে ফেলে। একটা হরিণ এভাবে কাঁদছে। উমা, কাঁদছো কেন? কি হয়েছে? খিদে পেয়েছে? মাঠ থেকে এক মুঠো ঘাস নিয়ে হীরার মুখের সামনে ধরে যুবতী। ঘাস মুখ দিয়ে সরিয়ে যুবতীর গাল চেটে দেয় হীরা। যুবতী দুহাতে হীরার মুখটা ধরে থামায়। বহুত আদুরে তো। চলো, তোমাকে আমি আমার ঘরে নিয়ে যাই, তোমার সঙ্গে খেলবো। হীরাকে নিজের ঘরে এনে তোলে যুবতী। হীরা তার পায়ের কাছে বসে কাঁদতে থাকে। কি হয়েছে তোমার? কাঁদছো কেন তখন থেকে? পেট ব্যথা করছে? খিদে পেয়েছে? যুবতীর প্রশ্নে আরো বেশি কেঁদে ফেলে হীরা। প্রতিটা প্রশ্নের উত্তর তার জানা, কিন্তু বলবে কি করে? হরিণ যে কথা বলতে পারে না মানুষের ভাষায়, বলতে পারে না যে সে মুক্ত হতে চায়। হীরার ঘাড়ে মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে যুবতী বোধ হয় কিছু সন্দেহ করে। ভ্রু কুঁচকে পর্যবেক্ষণ করে হীরাকে। শিঙে লাগানো আংটিটা চোখে পড়ে তখন। মুখখানা ফ্যাকাশে হয়ে যায় তার। অস্ফুটে বলে, হায় আল্লাহ। হীরাকে ঘরে একলা রেখেই ছুটে বেরিয়ে যায় যুবতী। ফিরে আসে একটা রূপোর আতরদানি নিয়ে। আতরদানিটা কপালে ঠেকিয়ে সে বলে, ইয়া আল্লাহ, এই হরিণ যদি সত্যি হরিণ না হয়, যদি অন্য কিছু হয়, তাহলে একে এর আগের রূপে ফিরিয়ে দাও। দয়া করো একে আল্লাহ, একে এর আগের রূপে ফিরিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া চেয়ে হীরার গায়ে আতর ছেটাতেই হীরা আবার মানুষের রূপ ফিরে পায় এবং দ্রুত সে ছুটে যুবতীর ঘরের এক বড় কারুকার্য করা কাউচের পিছনে লুকিয়ে পড়ে। যুবতী চমকে ওঠে ভয়। হায় আল্লাহ! কাউচের পেছনে আশ্রয় নিয়ে হীরা বলে, ভয় পেও না, আমি নিরীহ মানুষ। আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি তুমি কে? আমি এক শেহজাদা। আমার নাম হীরা। শেহজাদা হীরা? তুমি হরিণ হলে কিভাবে? নিশ্চয়ই আপার কথা শোনোনি। আপা তোমায় মন্ত্র পড়ে হরিণ করে দিয়েছে। বলছি সব বলছি। তুমি আমায় বাঁচিয়েছো, তোমাকে আমি সব বলবো। কিন্তু আগে আমাকে কিছু একটা দাও, একটা পোশাক বা নিদেন পক্ষে এক টুকরো কাপড় আমি পরি অন্তত। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। কিন্তু আমার কাছে তো ছেলেদের জামা কাপড় কিচ্ছু নেই, সবই মেয়েদের। দাঁড়াও, দেখছি। তাহলে একটা চাদর বা পর্দা। না না, তুমি বরং এই নাও, আমারই একটা পোশাক পরো। আমি ছাড়া তো আর কেউ নেই এখানে, কে দেখবে? তারপর আমি দেখছি, আমি আমাদের আব্বা বা ভাইয়ের কিছু একটা এনে দিচ্ছি। যুবতী শেহজাদাকে নিজের একটা পোশাক দেয়। শেহজাদা সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। যুবতী প্রশ্ন করে, কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? লজ্জা করছে? লজ্জা তো একটু হচ্ছেই, কিন্তু এ তো আমার ছোট হবে। অন্তত লজ্জা ঢাকা যাবে তো? হ্যাঁ, তা টেনে টুনে হয়ে যাবে। আপাতত ওতেই হবে। এখন ওটা পরে বাইরে এসো তো আগে, বেশি বাহানা করো না, তারপর আমি দেখছি। তবুও ঠায় দাঁড়িয়ে থাকে শেহজাদা হীরা। যুবতী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলে, কি হলো? পরে নাও। উফ, বলছি তো আমি এনে দিচ্ছি ছেলেদের পোশাক। হ্যাঁ, কিন্তু
আমার গায়ে তো একটা সুতো পর্যন্ত নেই। এটা পড়তে গেলে তুমি একটু ঘুরে দাঁড়াবে, তাহলে আমি। শাহজাদার কথা শুনে যুবতী হেসে ফেলে। হাসতে হাসতে সে বলে, ও এই ব্যাপার, আচ্ছা এই না। যুবতী ঘুরে দাঁড়ায়। শাহজাদা হীরা সেই ফাঁকে দ্রুত তার পোশাক পরতে শুরু করে, কিন্তু পোশাক নিতান্তই ছোট হয় তার। তবুও টেনে টুনে কোনো ক্রমে লজ্জাটা ঢাকা দেয়। যুবতী প্রশ্ন করে, হয়েছে তোমার? ঘুরবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হয়েছে। যুবতী ঘুরে চোখ বড় বড় করে দেখতে থাকে শাহজাদাকে। ওভাবে তাকে তাকিয়ে থাকতে দেখে শাহজাদার অস্বস্তি হয়। প্রশ্ন করে শাহজাদা, কি 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 দেখছো? উত্তরে সে হেসে লুটিয়ে পড়ে আর কি। শাহজাদার অস্বস্তি আরো বেড়ে যায়। আরে এভাবে কি কি মুশকিল! আরে আমি কি এগুলো তুমি তো দিলে? আরে থামবে তো? ধমক খেয়ে হাসি থামায় যুবতী, কিন্তু তা স্থায়ী হয় না। আবার হেসে ফেলে। শেষে হাসতে হাসতে পেট চেপে শুয়ে পড়ে বিছানায়। শাহজাদার রাগ হয় এবার। সেও বিছানায় যুবতীর উপর ঝাঁপিয়ে পড়ে মুখটা চেপে ধরে তার মুখের খুব কাছে মুখ এনে বলে, এবার থামো, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। শাহজাদার স্পর্শে যুবতীর মধ্যে পরিবর্তন আসে। হাসি বন্ধ করে সে চেয়ে থাকে শাহজাদা হীরার দু চোখের দিকে অপলক। শাহজাদা হীরাও তার চোখের দিকে চেয়ে স্থির হয়ে যায়। এইভাবেই বেশ কিছুক্ষণ কাটে। হঠাৎ খেয়াল হতেই শাহজাদাকে ঠেলে সরিয়ে বিছানা ছেড়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় যুবতী। নিজের খসে পড়া বেশভূষা দ্রুত হাতে ঠিক করে নেয় সে। শাহজাদা হীরাও বোঝে প্রথম সাক্ষাতেই যুবতীর এত ঘনিষ্ঠ হওয়া উচিত হয়নি তার। সে যুবতীর কাছে ক্ষমা চায়। গুস্তাকি মাফ করো, আমি আসলে ঝোঁকের বশে। যুবতী যেন কিছুই হয়নি এমন ভাব করে বলে, আপেল খাবে? পাশেই এক দেরাজের ওপর সাজিয়ে রাখা ছোট্ট এক ঝুড়ি নানান ফলের মধ্যে একটা আপেল নিয়ে শাহজাদার দিকে এগিয়ে দিয়ে বলে সে, নাও, দারুণ মিষ্টি আপেল। একটু পানি দেবে? ও দাঁড়াও, আনছি। ঘরের কোণে রাখা কুঁজো থেকে রূপোর পাত্রে পানি এনে দেয় যুবতী। শাহজাদা হীরা পানিটা এক নিঃশ্বাসে শেষ করে। পাত্রটা ফেরত নিতে নিতে প্রশ্ন করে যুবতী, আর দেব? না থাক, পরে। আপেলটা খেলে না? শাহজাদা হীরা এবার আপেলে কামড় দেয়। সত্যি মিষ্টি আপেল, এবং বেশ বড়। এক কথায় দারুণ। একটা আপেলেই পেটটা বেশ ভরে যায় শাহজাদার। যুবতী জানতে চায়, আর কিছু খাবে? এই দেখো আঙুর আছে, এগুলো আমাদের বাগানের আঙুর, দারুণ মিষ্টি, খেয়ে দেখো। শাহজাদা আঙুর হাতে নেয়, কিন্তু খেতে পারে না। ওই বাগানের সঙ্গে হালে জড়িয়ে পড়েছে তার এক সর্বনাশের বৃত্তান্ত। বাগানের কথা উঠতেই মনে পড়ে সেটা। সে ভরসা পায় না তার আঙুর মুখে তোলার। আঙুরগুলো নেড়ে চেড়ে দেখতে থাকে সে। যুবতী প্রশ্ন করে, তুমি বুঝি আপাকে চটিয়ে দিয়েছো? আপা? হ্যাঁ, শেহজাদি লতিফা আমার আপা। আমাদের আব্বা এক, আম্মি আলাদা। আমাদের একটা ভাইও আছে, আমার আম্মির ছেলে, সে আপার থেকে বড়। তোমার নাম কি? এই দেখো, আমার নামটাই বলতে ভুলে গেছি। আমার নাম জামিলা। তুমিও তো দেখছি তোমার আপার মতো জাদু জানো। জাদু? কোথায়? এই যে আমাকে হরিণ থেকে আবার মানুষে ফিরিয়ে আনলে। না 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 না, ওসব জাদু টাদু আমি কিচ্ছু জানি না। ওসব জানে আমার আপা। আপার আম্মি ছিল জাদুকরি। আমাদের আব্বাকে ভুলিয়ে ভালিয়ে শাদি করেছিল। তারপর আমার আম্মিকে আর ভাইয়াকে ফাটকে বন্দি করে রেখেছিল। ভাইয়া তখন খুব ছোট, কথাও বলতে শেখেনি। খুব দুষ্টু ছিল সে। তারপর তোমার আম্মি ছাড়া পেল কি করে? আমার এক চাচাতো দরবেশ, আমার আব্বার বড় ভাই, যিনি নানা জায়গায় ঘুরে বেড়ায়, বছরে একবার আমাদের এখানে আসে। সে এসে দেখে এই কাণ্ড। তখন সে ওই আপার আম্মিকে শায়েস্তা করে।
তাকে আটক করে ফাটকে, মেরেই ফেলতো। কিন্তু তখন আমার আপা পেটে এসে গেছে। তুমি তো জানো শিশু হত্যা কত বড় গুনাহ। তাই আপার আম্মি সে যাত্রায় রক্ষা পায়, কিন্তু সব জারিজুরি শেষ হয়ে যায়। আমার আম্মি আর ভাইয়াকে ফাটক থেকে বের করে সেই। আব্বাও নিজের ভুল বুঝতে পারে, আবার সব ঠিকঠাক হয়ে যায়। সে কি এখনো ফাটকে বন্দি? না না, সে অনেকদিন হলো মারা গেছে। আমার আম্মিও মারা গেছে, আমাদের আব্বা এখনো বেঁচে আছে। তোমার আপা তার আম্মির কাছে জাদু শিখেছে? হ্যাঁ, আপার আম্মি আপাকে একটা কিতাব দিয়ে গেছিল। ওই কিতাবটা আপার আম্মি আপার জন্য ফাটকে বসে নিজের বুকের রক্ত দিয়ে লিখেছিল। সেই কিতাবেই লেখা আছে সব জাদুর কায়দা। কেউ জানে না ওই কিতাবের কথা। একদিন আমি আপার ঘরে গেছিলাম, তখন আপা কেঁদে কেঁদে ওর আম্মিকে ইয়াদ করছিল। ওই কিতাবটা বুকে জড়িয়ে ধরে কত কি বলছিল। তখনই আমি জানতে পারি। তখনই বুঝি জেনেছিলে যে হরিণ থেকে আবার মানুষ কি করে করা যায়? আরে না না, আমি তোমার গায়ে ওই আতর ছিটিয়ে তোমাকে ফিরিয়ে আনলাম তাই বলছো তো? ওটা তো আমার সেই দরবেশ চাচা আমাকে দিয়েছে। আপা যদি কোনো জাদু করে আমার ক্ষতি করে তখন বাঁচতে হবে তো, তাই ওটা দিয়েছে। কিন্তু জানো তো, আমার আপা না আমাকে খুব ভালোবাসে। আমি জানি আপা কোনো দিন আমার কোনো ক্ষতি করবে না। আমি তো যখন তখন ওর ঘরে ঢুকে যাই, যেটা ইচ্ছে সেটাতেই হাত দিই। আপা আমাকে কিচ্ছু বলে না, উল্টে আমাকে সাজিয়ে দেয়, আমার জন্য ফুল তুলে আনে, আরো কত কি করে। আচ্ছা এবার তোমার কথা বলো তো, তুমি এখানে কি করে এলে? আপা কেন চটে গেল তোমার উপর? শাহজাদা হীরা এবার তার বৃত্তান্ত সব খুলে জানায় জামিলাকে। সব শুনেই জামিলা বলে, তুমি ওয়াকাকে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তুমি চেনো, জানো কি করে যেতে হয়? না না, আমি কি করে চিনব? তবে আমার আরেক চাচার কাছে শুনেছি ও দেশের নাম। সে ওয়াকাকে যাওয়া আসা করে। সওদাগর তো চাচা, কিন্তু ওয়াকাক তো এখানে নয়, সে তো অনেক দূরে। কিন্তু আমাকে যে এক দরবেশ বলেছিলেন কাফ পর্বতমালায়। আমি বাবা অত শত জানি না, তবে চাচার কাছে শুনেছি ওখানে নাকি উড়ে যেতে হয়। উড়ে যেতে হয়? হ্যাঁ তো। তোমার চাচা কিভাবে যায়? চাচার তো পোষা রক পাখি আছে অনেকগুলো, আর বড় বড় খাঁচা আছে। চাচা সব মালপত্তর ওই খাঁচায় ভরে নিজেও খাঁচায় ঢুকে পড়ে। খাঁচাটাকে পাখির পায়ের সঙ্গে আচ্ছা করে বেঁধে দেয়, তারপর শীষ দিয়ে বললেই পাখিটা উড়ে খাঁচা শুদ্ধ চাচাকে পৌঁছে দেয় ওয়াকাকে। আবার ফেরার সময় একইভাবে ফেরে। জানো তো, ওখানকার লোকগুলো সব এক একটা দৈত্যের মতো দেখতে। চাচা আমায় গল্প করেছে, যেমন লম্বা চওড়া তেমন মিশমিশে কালো তাদের গায়ের রং। শুনেছি ওদের বুদ্ধি শুদ্ধি কম, কিন্তু গায়ে প্রচুর শক্তি। খুব মারকুটে হয় ওরা, সব সময় এ ওকে মারছে, ও একে ধরছে। ওই দেশে নাকি আইন কানুন বলে কিচ্ছু নেই, যে যাকে পারে খুন করে। ঝগড়া লাগলেই ফেসলা হয় খুন করে, আর ঝগড়াঝাটি নাকি লেগেই থাকে। আমাকে আমাকে নিয়ে যাবে তোমার চাচার কাছে? সে তো এখানে থাকে না, আমি তোমায় পথ বাতলে দিচ্ছি। তুমি গিয়ে আমার কথা বলবে, সে তোমায় ঠিক সাহায্য করবে। তবে তার আগে 3টে জিনিস দিই তোমাকে। জামিলা দেরাজ থেকে একটা সোনার তীর ধনুক, একটা তলোয়ার এবং একটা ভোজালি নিয়ে এসে শাহজাদা হীরার হাতে তুলে দিয়ে বলে, এই নাও, এই যে সোনার তীর ধনুক দেখছো, এটা ব্যবহার করতেন পেগম্বর সালেহ। যা লক্ষ্য করে এই ধনুক দিয়ে তীর ছুড়বে সেটায় তীর বিঁধবেই বিঁধবে। সে যদি তোমার লক্ষ্যবস্তু তার জায়গা থেকে সরেও যায় তবুও। আর এই যে তলোয়ারটা, এটা চীনা ইস্পাতের তৈরি, এর নাম বজ্রবিছা। খোদ খলিফা সুলেমান এটা ব্যবহার করতেন। এটা দিয়ে কাটা যায় না হেন জিনিস নেই, পাথরও কেটে দেবে এই তলোয়ার, মনে হবে যেন মাখন কাটছে। আর এই ভোজালি ছিল মহান তামুজের ভোজালি। সম্রাট তামুজ? হ্যাঁ, সম্রাট তামুজ। কি আশ্চর্য! আমি যার জন্য এত সব করছি সেই শাহজাদি মুরা তো সম্রাট তামুজের নাতনি হবে হয়তো, আমি তার নাম শুনিনি। মহান সম্রাট তামুজের ভোজালি এটা, এইটুকুই জানি, ব্যাস। এই ভোজালি যদি তোমার হাতে থাকে তাহলে যত বড় বীরই আসুক না কেন
কেউ তোমাকে হারাতে পারবে না। এবার শোনো, আমার চাচার নাম সিমুর্গ। এখান থেকে নাক বরাবর উত্তর দিকে একদিন চলার পর একটা ঝর্ণা দেখতে পাবে। ঝর্ণার পাশে দেখবে একটা বিশাল প্রাসাদ আছে। ওই প্রাসাদে এক সুলতান থাকে, ওর নাম টাকটাক। সব সময় দৈত্যের মতো চেহারার 40টা লালমুখ এথিওপিয়ান জাঁদরেল সেনাপতি তাকে ঘিরে থাকে। তাদের প্রত্যেকের আবার 5000 সেনার বাহিনী আছে। সেই বাহিনীর প্রত্যেকটা সেনাও এক একটা দৈত্যের মতো ভারী হিংস্র। ওই রাজাকে তার মানে না ঘাটানোই বুদ্ধিমানের কাজ। ঘাটাতে তোমাকে হবেই। কেন? সেই তো তোমাকে আমার চাচা সিমুর্গের কাছে পৌঁছে দেবে। কিন্তু যদি না দেয়, যদি আমাকে বন্দি করে রাখে বা ফিরিয়ে দেয়? দেবে না। আমি তোমাকে এই যে জিনিসগুলো দিলাম, এগুলো দেখলে আর ফিরিয়ে দেবে না, বরং তোমার সঙ্গে ভাব করে নেবে। তোমাকে তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব। তুমি আমার যে উপকার করলে না, আমি জীবনে ভুলবো না। ধন্যবাদ দিতে হবে না, আমাকে ভুলে গেলেও ক্ষতি নেই, কিন্তু কাজ হয়ে গেলে এগুলো আমায় ফেরত দিয়ে যেও। এগুলো আমার বাড়ি চাচা আমাকে দিয়েছেন। বাড়ি চাচা মানে ওই যিনি দরবেশ? হ্যাঁ। উনি এগুলো পেলেন কোথায়? বললাম না, উনি ঘুরে ঘুরে বেড়ান, কত লোকে কত ভিট দেয়, সেগুলোই তো সব চাচা আমাকে আর ভাইয়াকে দিয়ে যায়। শাহজাদি জামিলার 2 বাহু চেপে ধরে শাহজাদা হীরা বলে, আমিও তোমাকে ফেরত দিয়ে যাব সব। তবে আরেকটা জিনিস চাইবার আছে। আমি ফিরে এলে দেবে আমায়? কি? আমায় শাদি করবে? হ্যাট, এখন ছাড়ো এসব। দাঁড়ো দেখি ভাইয়া কোথায়। ভাইয়ার ঘর থেকে একটা পোশাক চুরি করে আনতে হবে তো। ঘরে থাকলে হবে না, আমি যাচ্ছি ওদিকে, তুমি এই ঘরেই লুকিয়ে থাকো। আর হ্যাঁ, আপা যদি আসে বা কেউ যদি এসে পড়ে, তাহলে একদম খাটের নিচে ঢুকে যাবে, বেরোবে না একদম, ঠিক আছে? জামিলার কাছ থেকে বিদায় নিতে একটু সময়ের দরকার হয়। অল্প সময়ের আলাপ হলেও জামিলা ভালোবেসে ফেলে শাহজাদা হীরাকে। বিদায় বেলায় কেঁদে ফেলে সে। তাকে শান্ত করে পথে নামতে সন্ধে হয়ে যায়। তবুও শাহজাদা হীরা প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে, কারণ ভয় একটাই, শাহজাদি লাতিফার ভয়। রাতের আঁধারে অবশ্য বেশি দূরে যেতে পারে না সে। প্রাসাদের পাশের জঙ্গলের মধ্যে রাত কাটিয়ে পরদিন ভোর হতেই সে উত্তর দিকে এগোতে শুরু করে। ঠিক সন্ধ্যের আগে এসে পৌঁছে যায় ঝর্ণার সামনে। তার পাশে প্রাসাদটাও চোখে পড়ে তার। প্রাসাদের কাছে যেতেই প্রাসাদের রক্ষীরা ছুটে আসে। শাহজাদা তাদের কিছু বলতে চেষ্টা করে, কিন্তু তারা কিছুই শোনে না। শাহজাদার হাতে অস্ত্র দেখে তারা ভুল বোঝে। ঝাঁপিয়ে পড়ে তারা শাহজাদার উপর, এলোপাথারি অস্ত্র চালাতে শুরু করে। অকুত্তা শাহজাদা হীরা নিজের আত্মরক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নেয়। খলিফা সম্রাট সুলেমানের তলোয়ারটা বের করে তুলে ধরতেই সেটা আপনা আপনি চলতে শুরু করে এবং নিমেষের মধ্যে এক কোপেই একসঙ্গে গোটা 10-12 জন রক্ষীকে 2 টুকরো করে দেয়। সবকিছু এত দ্রুত ঘটে যে প্রথমটায় শাহজাদা নিজেও কিছু বুঝে উঠতে পারে না। প্রাসাদের রক্ষীরাও চমকে যায়। তারা বুঝতে পারে প্রতিপক্ষ দুর্বল নয়। এক রক্ষী ছুটে গিয়ে প্রাসাদের ফটকের পাশে রাখা একটা বিশাল দামামা বাজাতে শুরু করে। আরেকজন ছোটে সুলতান টাকটাককে খবর দিতে। বাকিরা একটু দূরে সরে গেলেও ঘিরে রাখে শাহজাদা হীরাকে। রাগে তারা ফুঁসতে থাকে। শাহজাদা হীরাকে আঘাত করার সুযোগ খুঁজতে থাকে। সুলতান টাকটাক এবং তার সেনাপতিরা দামামার শব্দেই সজাগ হয়ে গেছিল। দামামার এই শব্দটা সচরাচর বাজে না, বাজার কথাও নয়। শত্রু আক্রমণ করলে এমন শব্দ তোলা হয় দামামায়। সৈন্য যখন ছুটে এসে জানায় যে একটি লোক রোগাভোগা চেহারার তরোয়ালের এক কোপে 10-12 জন রক্ষীকে দুফালা করে দিয়েছে, তখন সে চটে যায়। সে তার প্রধান সেনাপতি মাকসাককে হুকুম দেয়, মাকসাক। জি হুজুর। যাও, ওই শয়তানটার মুন্ডু এনে আমার পায়ের সামনে রাখো, আমি লাথি মারবো ওটায়। জি হুজুর। মাকসাক বিশ্ববিখ্যাত যোদ্ধা। তাকে হারায় কার সাথী?
মাকসাক হুকুম পেয়ে বিকট আওয়াজ তুলে ধেয়ে আসে তলোয়ার উঁচিয়ে। শাহজাদা হীরাকে লক্ষ্য করে চালায় তার তলোয়ার। একটুর জন্য বেঁচে যায় শাহজাদা। ঘটনার প্রভাবে লক্ষ্য করে না কখন তার হাতে উঠে এসেছে সম্রাট তামুজের ভোজালি। সে ভোজালিটা চালিয়ে দেয় সেনাপতি মাকসাকের বুক লক্ষ্য করে। একটা, দুটো, তিনটে, পরপর তিনটে কোপ বসায় সেনাপতি মাকসাকের বুকে। তিনবারই বিকট আর্তনাদ করে ওঠে সেনাপতি। তারপর লুটিয়ে পড়ে মাটিতে। রক্তাক্ত ভোজালি হাতে দাঁড়িয়ে দেখে শাহজাদা হীরা। খবর ছোটে সুলতানের কাছে। সুলতান টাকটাক রাগে উন্মাদ হয়ে যায়, চিৎকার করে হুকুম দেয়, যা, ওই শয়তানটার মুন্ডু এক্ষুনি কেটে নিয়ে আয় কেউ আমার কাছে। কিন্তু সুলতানের চিৎকারই সার। সেনাপতি মাকসাককে মেরেছেও। কে যাবে ওর সামনে? যে চেয়ে কেউ মরতে চায় নাকি? কোনো একটা পাও নড়ে না সুলতানের হুকুমে। সুলতান আবার চিৎকার করে, কি হলো? আহম্মকের দল, শুনতে পাচ্ছিস না? যা, কেউ ওর মুন্ডুটা এক্ষুনি কেটে আন। তার আর দরকার নেই হুজুর, আমি নিজেই আমার মুন্ডু সমেত চলে এসেছি। মাফ করবেন, অনুমতি নেওয়ার সুযোগ পাইনি। শাহজাদা হীরা সেনাপতি মাকসাককে হত্যা করতেই সৈন্যরা ভয় পেয়ে যায়। তারা শাহজাদার থেকে দূরে সরে যায়। শাহজাদা তাদের বোঝাতে চেষ্টা করে যে সে তাদের শত্রু নয়, সে তাদের সুলতানের সঙ্গে দেখা করতে এসেছে। কিন্তু কেউ ভ্রুক্ষেপ করে না শাহজাদার কথায়। অস্ত্র উঁচিয়ে শাহজাদাকে তীক্ষ্ণ দৃষ্টিতে মাপতে থাকে সকলে। শাহজাদা হীরা প্রবেশ করে প্রাসাদে। সৈন্যরা সরে যায় তার পথ থেকে। কেউ তার দিকে তেড়ে আসতে সাহস পায় না। তেড়ে আসে সুলতান টাকটাক। শাহজাদা হীরাকে সামনে পেয়ে নিজের খাঁড়াটা মাথার উপর তুলে তেড়ে আসে সে। শাহজাদা হীরা আর সময় নষ্ট করে না। পয়গম্বর সালহার সোনার তীর ধনুক কাজে লাগায়। এক তীরেই এফোড় ওফোড় হয়ে যায় সুলতান টাকটাক। একটা মহিলা কণ্ঠে তীব্র আর্তনাদে চমকে ওঠে শাহজাদা হীরা। আব্বা! এক যুবতী ছুটে এসে বসে সুলতানের মৃতদেহের পাশে। সুলতানের মাথাটা কোলে তুলে বৃথা আকুতি করে সে বলে, আব্বা! আব্বা চোখ খোলো, আব্বা! আব্বা! আব্বা চোখ খোলো! আব্বা! আব্বা চোখ খুলছে না কেন? চোখ খোলো আব্বা! আব্বা চোখ খোলো! যুবতী বিশ্বাস করতে চায় না যে তার আব্বা আর কোনোদিনও চোখ খুলবে না। বহু চেষ্টা করে সে তার আব্বার চোখ খোলানোর। শেষে যখন বোঝে যে আর কোনোদিনই তার আব্বা চোখ খুলবে না, তখন আব্বার মাথাটা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। যুবতীর সেই কান্না শাহজাদার হৃদয় যেন ভেঙে খান খান করে দিতে থাকে। শাহজাদা হীরার অনুতাপ হয়। হায় হায়, এ কি করলাম? ঝোঁকের বসে এটা ঠিক হয়নি আমার। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অনুতাপ করে কোনো লাভ নেই আর। শাহজাদা হীরা যুবতীর মাথায় হাত রেখে বলে, শান্ত হও, শান্ত হও তুমি। দেখো, আল্লাহ প্রত্যেকের জীবনের প্রতি জিনিস মেপে রেখেছেন আগে থেকেই। জীবনের সময়টাও মাপা। আজ তোমার আব্বার জীবনের সময় শেষ হয়েছে, তাই তিনি চলে গেলেন। তবু যদি তোমার আমাকে অপরাধী মনে হয়, তবে তবে এই নাও, দাও দাও, আমাকে আমাকে শাস্তি দাও, দাও, পূর্ণ করো তোমার আব্বার শেষ ইচ্ছা। আমার মুন্ডুটা কেটে তার পায়ের সামনে রাখো। শাহজাদা হীরা সুলেমানের তলোয়ারটা এগিয়ে ধরে, কিন্তু সে তলোয়ার হাতে নেয় না যুবতী। হীরা ফিরে সুলতানের সেনাপতি ও সৈন্যদের বলে, তোমরা এখনো দাঁড়িয়ে আছো? এগিয়ে এসো। তোমাদের সুলতানের দেহ মাটিতে লুটিয়ে আছে, তার দেহ তোলো, শুইয়ে দাও, শুইয়ে দাও তার শাহী বিস্তারে। ডাকো তোমাদের শাহী ইমামকে, তার সৎকারের ব্যবস্থা করতে হবে যে। তবুও হীরার ডাকে কেউ এগিয়ে আসে না। হীরা বোঝে এভাবে এদের বললে কিচ্ছু হবে না। তাহলে কি করা যায়? হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে যায়। শাহজাদা হীরা সোজা ছুটে গিয়ে সুলতানের মসনদের সামনে দাঁড়ায়।
খলিফা সুলতান সুলেমানের তলোয়ারটা আকাশের দিকে তুলে ধরে বলে, আমি সুলতান সামস শাহের বেটা শাহজাদা হীরা খলিফা সম্রাট সুলেমানের এই তলোয়ার ছুঁয়ে ঘোষণা করছি, আজ থেকে আমি এই প্রদেশের সুলতান। তোমরা আমার আনুগত্য স্বীকার করো। শাহজাদা হীরার ঘোষণা শুনেই একে একে সকল সেনাপতি ও সৈন্যরা মাথা নত করে হাঁটু মুড়ে বসে। শাহজাদা হীরা আদেশ দেয়, ওঠো সবাই, সুলতান টাকটাকের মৃতদেহ নিয়ে চলো শাহী বিস্তারে। শাহী ইমামকে খবর দাও, সুলতান টাকটাকের সৎকারের ব্যবস্থা করো। সুলতান টাকটাকের সৎকার করে আরও কিছুদিন কেটে যায় সবকিছু স্বাভাবিক হতে। সুলতান টাকটাকের শাহজাদির সঙ্গেও ভালো ভাব জমে যায় শাহজাদা হীরার। শাহজাদা জানতে পারে শাহজাদির নাম আজিজা। প্রদেশের সকলে শাহজাদা হীরাকে মেনে নেয় সুলতান হিসেবে। শাহজাদা হীরা প্রদেশের আইন ব্যবস্থায় নানা পরিবর্তন আনে, আদালত প্রতিষ্ঠা করে, কাজী নিযুক্ত করে বিচার করার জন্য। কিন্তু সবকিছুর মাঝেও নিজের লক্ষ্য সে ভোলে না, যেতে হবে তাকে ওয়াকাকে, এবং তার আগে দেখা করতে হবে তাকে জামিলার চাচা সিমুর্গের সঙ্গে। একদিন সে শাহজাদি আজিজাকে কথায় কথায় জিজ্ঞেস করে, আচ্ছা আজিজা, এখানে সিমুর্গ নামে কাউকে চেনো? সিমুর্গের নাম শুনেই লাফিয়ে ওঠে আজিজা। সিমুর চাচা? চাচা? হ্যাঁ, খুব বড় সওদাগর, রক পাখিতে চড়ে সওদা করে। সে তোমার চাচা হয়? হ্যাঁ তো। তাজ্জাব, সে তোমারও চাচা? কেন, এতে তাজ্জবের কি আছে? জামিলাও তো বলেছিল যে সে তার চাচা, শেহজাদি জামিলা। ও, তুমি জামিলাকে চেনো? হ্যাঁ, মানে সেই তো আমাকে এখানে পাঠিয়েছে। তাই নাকি? আগে বলনি তো। তুমিও তো বলনি তুমি জামিলাকে চেনো। আসলে আসলে ওকে নিয়ে কথা ওঠেনি, তাই বলিনি। তোমার আব্বাও নিশ্চয়ই চিনতেন তাকে। আব্বার প্রসঙ্গ উঠতেই আজিজার মুখটা ম্লান হয়ে যায়। সে বলে, আব্বা চিনতেন, কিন্তু সহ্য করতে পারতেন না। তবে আমাদের বোনদের মধ্যে ওসব নেই। আমি তো জামিলাকে চিনি, লতিফাকে চিনি। জানো তো, লতিফার আর আমার আম্মি এক। আগে আমার আব্বার সঙ্গে আম্মির শাদি হয়, আমি হই। তারপর আম্মি আমার আব্বাকে ছেড়ে লতিফা জামিলার আব্বার সঙ্গে শাদি করে। তাই আমার আব্বা ওদের নাম শুনলেই চটে যেতেন। তার মানে তুমি ওদের বড় আপা? কিন্তু জামিলা তোমার কথা তো আমায় বলেনি। হয়তো বলার দরকার পড়েনি, সে তো আর জানতো না যে এমন কাণ্ড হবে। সত্যি কি যে ভুল করে ফেললাম। ভুল যখন করেছো তখন মাসুল দাও। সেটাই তো দিচ্ছি, নইলে কি আর আমি এতদিন এখানে পড়ে থাকার জন্য এসেছি? আমি যাচ্ছিলাম ওয়াকাকে। ওয়াকাকে? সর্বনাশ! শুনেছি সেখানের মানুষগুলো নাকি মানুষ নয়, সবকটা আস্ত জন্তু এক একটা। সারা দিন খালি মারামারি করে। হ্যাঁ, তেমনই বলেছে আমায় জামিলা। সিমুর চাচা নাকি ওকে তেমনই গল্প করেছে। আমিও কি নিজে গিয়ে দেখেছি নাকি? আমাকেও তো সিমুর চাচাই বলেছে। এই সিমুর চাচা তোমাদের কেমন চাচা হন? তিনি আমাদের আম্মির ভাই। আমাদের মানে আমার আর লতিফার। জামিলা আর ওর ভাইয়ের আম্মি কিন্তু আলাদা, জানো তো? হ্যাঁ, বলেছে আমায় জামিলা। কিন্তু হলে হবে কি? সিমুর চাচা আমাকেও যেমন ভালোবাসেন, তেমন লতিফাকেও ভালোবাসেন, আবার জামিলাকেও ভালোবাসেন, আবার ওদের ভাইয়াকেও খুব ভালোবাসেন। জানো, আমাদের আমাদের কত কত গল্প শোনায়। কিন্তু তুমি ওয়াকাকে যাচ্ছিলে কেন? শাহজাদা হীরা প্রথম থেকে সব খুলে বলে আজিজাকে। আজিজা শাহজাদার গল্প শুনতে শুনতে কেঁদে ফেলে। তারপর চোখ মুছে শাহজাদার গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার কাছে থাকো। তোমার তোমার কোনো অসুবিধে হবে না, আমি কথা দিচ্ছি। আমি তোমার অতীত ভুলিয়ে দেব, এমন আদর যত্ন করব যে তুমি সব ভুলে যাবে। তা হয় না আজিজা? কেন হয় না? আমি কি তোমার
যোগ্য নই? তা নয় আজিজা, তুমি আমায় শাদি করতে চাও, এটা আমার সৌভাগ্য। আর আমার মনে যে সেই ইচ্ছা হয়নি তাও নয়, কিন্তু কিন্তু বিশ্বাস করো, বলতে পারিনি, মানে বলার সাহস পাইনি কোনোদিন। বারবার ভেবেছি কি আছে আমার যে তোমার মতো একটা মেয়েকে আমি শাদি করব, কিন্তু আজ তুমি যখন নিজেই বলছো তখন বলি আমি তোমাকে শাদি করব, কিন্তু তার আগে আমাকে আমার প্রতিজ্ঞাটা রক্ষা করতে দাও। বহু অনুনয় বিনয়ের পরেও যখন শাহজাদা হীরা শাহজাদি আজিজার কথায় নিজের প্রতিজ্ঞা বর্জন করে না, তখন আজিজা কেঁদে ফেলে। আজিজাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না শাহজাদা হীরা। পরের দিন সকালে আজিজা ম্লান মুখে তাকে নিয়ে যায় সিমুর চাচার কাছে। যাওয়ার পথে বলে, শোনো, সিমুর চাচার কিন্তু অনেক বাতিক আছে। যেমন? যেমন সেই যদি প্রথমে তার ডান দিকে তোমাকে দেখে তাহলে ভালো, তোমার সব আবদার পূরণ করবে। কিন্তু যদি বাঁ দিকে তোমাকে দেখে তাহলে কিন্তু সমস্যা আছে। তোমার হাজার অনুরোধেও কোনো কিচ্ছু শুনবে না, তোমাকে তাড়িয়ে দেবে। কেন? এমন কেন? বললাম না, চাচার অনেক বাতিক আছে। আসলে চাচা এক দরবেশের ওপর খুব ভরসা করে। চাচা বলে সেই দরবেশ নাকি ভবিষ্যৎ দেখতে পায়। তার কথা মেনেই নাকি চাচার এমন বাড়বাড়ন্ত। কিন্তু ইসলাম তো এসব মানে না, ভবিষ্যৎ আবার কি? বলে হবে কি, চাচা মানে। এখন এসব নিয়ে তর্ক করে তো লাভ নেই, মাঝখান থেকে তোমার কাজটাই ভণ্ডুল হয়ে যাবে। তার মানে বলছো যে করেই হোক আমাকে তোমার চাচার ডান দিক দিয়ে তার সঙ্গে আলাপ করতে হবে? হ্যাঁ। এটা কি ওই দরবেশের নিদান? অবশ্যই। তোমাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য? না, আমরা তো চাচার পেয়ারের লোক, আমাদের 7 খুন মাফ। শাহজাদা হীরাকে নিয়ে আজিজা যখন সিমুরগের বাড়ি পৌঁছয়, সিমুর তখন ঘুমোচ্ছে। আজিজা শাহজাদাকে সিমুরগের বিছানার পাশে ডান দিকে একটা কাউচে বসিয়ে দিয়ে ফিরে যায়। যাওয়ার সময় মৃদু স্বরে বলে যায়, আমি পথ চেয়ে থাকবো, খোদা হাফেজ। সিমুরগের ঘুম ভাঙে বেশ বেলায়। আড়মোড়া ভেঙে লম্বা একটা হাই তুলে ডান দিকে মুখ ফেরাতেই শাহজাদা হীরাকে দেখতে পায় সে। খুব অবাক হয়ে বলে, কেনে বেটা তুই আমার শোয়ার ঘরে সে দিয়েছিস কি মতলবে? আগে চাচা। কে কার চাচা? আগে জামিলা আমায় পাঠিয়েছে এখানে। জামিলার নাম শুনে অবাক হয় সিমুর। বিস্মিত মুখে বলে, জামিলা? আগে হ্যাঁ, জামিলা আমায় আপনার সঙ্গে দেখা করতে বলেছে। আর আজিজা আমায় এখানে বসিয়ে দিয়ে গেছে, বলেছে আপনি উঠলে আপনার সঙ্গে কথা বলতে। আহা, আজিজা এসেছিল? হ্যাঁ, সেই তো আমাকে এখানে বসিয়ে দিয়ে গেল। চলে গেল? আগে হ্যাঁ। একটু বসতে পারলো না? তা তুমি কে হে? আগে আমি সুলতান সামস শাহের বেটা শাহজাদা হীরা। শাহজাদা হীরা? তুমি কি সুলতান টাকটাককে খুন করেছো? হ্যাঁ, আগে আমি সেই বদনসিব। ইয়া আল্লাহ, তুমি তো একটা আস্ত ডাকাত হে। তা আমার ঘরে ঢুকেছো কি মতলবে? আমাকেও খুনটুন করবে নাকি? আগে না হুজুর, তেমন কোনো ইচ্ছা আমার নেই। সুলতান টাকটাককেও খুন করতে চাইনি আমি, বরং উনি আমাকে খুন করতে এসেছিলেন। তখন নেহাত আত্মরক্ষার জন্য। কিন্তু কিন্তু বিশ্বাস করুন হুজুর, আমার আর কিছু করার ছিল না। ওনাকে না থামালে আমি নিজে খুন হয়ে যেতাম। আর অন্য কোনোভাবে ওনাকে থামানো যাচ্ছিল না। আমার কোনো কথা না শুনেই উনি আমাকে মারতে ছুটেছিলেন। হ্যাঁ, আমিও তেমনই শুনেছি, কিন্তু আমি ভেবেছিলাম তুমি গায়ে গতরে বেশ একটা মোটা সোটা লোক হবে, ঘাড়ে গর্দানে আলাদা করা যাবে না। কিন্তু এ তো দেখছি চিমসে মারা চেহারা তোমার। নিজের মুখে নিজের প্রশংসা আর কি করি বলুন হুজুর। তবে আমি যেখানে থাকি সেখানের তুলনায় আমার চেহারা যথেষ্ট ভালো। আমি মোটা নই বটে, কিন্তু আমার দেহের পেশি যথেষ্ট ফোলা এবং মেদ নেই। তা বেশ বেশ, তা তুমি তো এখন এখানকার সুলতান, তোমার তো খাতিরদারি করা উচিত। আগে হুজুর, আমার আসার কারণটা আগে শুনে নিলে হয় না? তারপর না হয় সব করা যাবে।
হুজুর কাকে বলছো হে? তুমি হলে গিয়ে সুলতান, আমি কোথায় তোমাকে হুজুর বলবো, তারা তুমি আমাকে হুজুর হুজুর করে বলছো। আগে আমি তো এখানে সুলতান হিসেবে আসিনি হুজুর, আমি জামিলা আর আজিজার বন্ধু হিসেবে এসেছি তাদের সিমুর চাচার কাছে। তো যদি অনুমতি দেন তাহলে হুজুর ছেড়ে চাচা বলতে পারি। বেশ সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারো দেখছি। হ্যাঁ, মনে হচ্ছে তুমি মানুষটা মন্দ নাও। বলো, চাচাই বলো। আজ থেকে আমি তোমারও চাচা। ধন্যবাদ মানে চাচা। হ্যাঁ, এইটা ঠিক আছে, শুনতে অতটা খারাপ লাগছে না। এবার বলো তো কি কারণে এসেছো? আসলে আমি ওয়াকাক যেতে চাই। শাহজাদা হীরার কথায় চমকে ওঠে সিমুর। কি? ওয়াকাক? হ্যাঁ 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 চাচা, জামিলা আমায় বলেছে আপনি ওয়াকাকে সওদা করতে যান। আজিজাও বলেছে আমাকে যদি ওয়াকাক যাওয়ার পথ বাতলে দেন তাহলে খুব উপকার হয়। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি স্বপ্ন দেখছি না তুমি বদ্ধ উন্মাদ? কোনটা? আগে নিশ্চিন্ত হতে পারেন, কোনোটাই না। তুমি জানো তুমি কি বলছো? জেনে বলছো তো? জি চাচা, আমি জেনেই বলছি। আমার বিশ্বাস হচ্ছে না। কারণ আমি কেন যেতে চাইছি সেটা তো আপনি জানেন না। তাহলে শুনুন। শাহজাদা হীরা সিমুরকেও তার বৃত্তান্ত শোনায়। সব শুনে সিমুর বেশ চিন্তিত মুখে বলে, তাহলে তো তোমার যাওয়াটা খুব দরকার দেখছি হে। কিন্তু আমি ভাবছি ওখানে গেলেই তো হবে না, তোমাকে ওদের মাঝে থাকতেও হবে। সে দেশের আদব কায়দা সব আলাদা, আমাদের থেকে অনেক অনেক আলাদা। খানা পিনাও আলাদা, পুরো জীবনযাপনটাই আলাদা। শুনেছি ওখানে লোকজন নাকি খুব মারকুটে, দেখতেও নাকি দৈত্যর মতো। কে বলেছে তোমায়? জামিলা আজিজা দুজনেই বলেছে এক কথা। না না, মোটেই না, ওরাও আমাদেরই মতোই। ওই দেশে বহু হাবশি থাকে, তারা একটু যা উগ্র, অসামাজিক কাজ কারবার করে টরে, তাছাড়া কিছু নয়। বাচ্চাদের গল্প শোনাতে ওই একটু রং চড়িয়ে বলেছি, নইলে বাচ্চারা শুনবে কেন? শুনেছি ওই দেশে যাওয়া নাকি খুব কষ্টের। মানে যাদের মুখে ওয়াকাকের কথা শুনেছি তারা সবাই বলেছে এক কথা, ও দেশে কেউ গেলে নাকি আর ফিরে আসে না। হ্যাঁ, এটা বলতে পারো। পাহাড়ের মাঝে ওই দেশ, যেদিক দিয়েই যাও না কেন পাহাড় তোমায় টপকাতেই হবে। এই পাহাড় টপকে যাওয়া খুবই কষ্টের। আর এক একটা পাহাড় ইয়া বড় বড় পাহাড়, কতকগুলোর মাথায় তো রীতিমতো বরফ জমে থাকে সারা বছর। ওসব পাহাড় টপকানো মুখের কথা নয়, ঠান্ডায় মরে যাবে। তাছাড়া এক একটা পাহাড় টপকাতেই হয়তো মাসের পর মাস লেগে যাবে। এরকম একটা দুর্গম জায়গায় জনবসতি হলো কি করে? না হওয়ার কি আছে, এক সময় ওই জায়গা মোটেই দুর্গম ছিল না। পাহাড়ের মাঝে খাত ছিল, দিব্যি চলে যাওয়া যেত। পরে ভূমিকম্পে একে একে সব খাত বন্ধ হয়ে জায়গাটা দুর্গম হয়ে পড়ে। ততদিনে ওখানে ভালো শহর তৈরি হয়ে গেছে। একসময় খুব ভালো বাণিজ্য কেন্দ্র ছিল ওয়াকাক। তাহলে ওখানে যাব কি করে? কেন, আমার সঙ্গে যাবে? আপনার সঙ্গে? তাছাড়া আর উপায় কি? তোমাকে পথ বাতলে দিলেও তুমি যেতে পারবে নাকি? আর গেলেও ঠান্ডায় যদি মরে টরে না যাও তবুও পৌঁছতে পৌঁছতে বুড়ো হয়ে যাবে। তাড়াতাড়ি কাজ হাসিল করতে হলে আকাশ পথে যেতে হবে। আমার কিছু পোষা রক পাখি আছে, সেই পাখি আমাকে নিয়ে যায়। তোমাকেও যেতে হবে ও পথেই। তো তুমি এক কাজ করো, আমি আগামী সপ্তাহে সওদা নিয়ে যাব। ততদিন তুমি আমার কাছে অপেক্ষা করো, ও দেশের কিছু তর তরিকা তোমাকে শিখিয়ে দিই। হ্যাঁ, আকাশে উড়েছ কোনোদিন? জি না। তাহলে সেটাও শিখতে হবে। আপনি তো বললেন আপনার পোষা রক পাখি নিয়ে যাবে। সে তো বটেই, কিন্তু শুধু শুধু রক পাখিতে চড়ে বসলেই হবে? আকাশে ওড়ায় কত ঝক্কি জানো? প্রথম প্রথম ভয় পাবে, মাথা ঘুরবে, পায়ের তলায় সুরসুরি লাগবে, হাতের তালু ঘামবে, গলা শুকিয়ে যাবে, মনে হবে কতক্ষণে নিচে নামবো।
আল্লাহর নাম ধরে কাঁদতে ইচ্ছে করবে গলা ফাটিয়ে। তারপরে আরেকটা সমস্যাও আছে, আকাশে যত উঠবে তত শ্বাস নিতে কষ্ট হবে, কানে যন্ত্রণা হবে, আরো 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 বিস্তর হ্যাপা। তবে ভেবো না, আমি এই 7 দিনের মধ্যে তোমাকে সব সড়গড় করিয়ে দেব। হ্যাঁ। সিমর্গের কাছে আকাশে ওড়ার তালিম নিতে শুরু করে শাহজাদা হীরা। দেখতে দেখতে দিন চলে আসে। খুব সকালে শাহজাদা হীরা ও সিমর্গ দুজনে চড়ে বসে খাঁচায়। পাখি খাঁচা নিয়ে উড়তে শুরু করে। উড়তে উড়তে বরফ ঢাকা পাহাড় পেরিয়ে এক সুন্দর উপত্যকায় এসে পড়ে তারা। সিমর্গ সেদিকে দেখিয়ে বলে শাহজাদাকে, এই হচ্ছে ওয়াকাক। কি সুন্দর দেশ দেখেছ? একটা বড় ময়দানে ওদের নামিয়ে দিয়ে রক পাখি উড়ে চলে যায়। হীরা অবাক হয়ে বলে, আরে আরে আরে, আপনার পাখি তো চলে গেল। হ্যাঁ, চলে যাওয়ারই তো কথা। আরে ও থাকলে লোকজন ভয় পাবে না? ভয় পেয়ে ওকেই হয়তো খুন করে দেবে। তাহলে আপনি ফিরবেন কি করে? মানে পথে যা দেখলাম পাহাড় বেয়ে ফেরা তো অসম্ভব। অসম্ভব নয়, তবে খুব কষ্টের। সে কষ্ট আমি অন্তত সইতে পারবো না। তাহলে এই দেখো। সিমর্গ নিজের কোঁচড় থেকে কতগুলো ছোট ছোট নলের মতো জিনিস বের করে দেখায়। এই না, দুটো তোমায় দিলাম। সিমর্গ দুটো নল হীরার হাতে ধরিয়ে দিয়ে বলে, এগুলো সাবধানে রেখো। কি এগুলো? ওব কাজের জিনিস। যখনই বিপদে পড়বে তখনই এটা জ্বালাবে। একটা জ্বালালেই হবে, একই সঙ্গে আলো, ধোঁয়া আর শব্দ হবে এর থেকে। ওই পাখিটা এখানেই পাহাড়ের ওপর থাকবে। যেই ওই আলো ধোঁয়া দেখবে আর শব্দ শুনবে, অমনি উড়ে এসে তুমি যেখানে থাকবে সেইখানে হাজির হবে। আমিও খেয়াল রাখবো, আমিও পৌঁছে যাব সেখানে, বুঝলে? আর তুমিও খেয়াল রেখো, আকাশে যদি আমার পাখিকে চক্কর মারতে দেখো তাহলে তাকে লক্ষ্য করে চলে আসবে। ভয় নেই, ও তোমাকে চিনে নিয়েছে, তোমার কোনো ক্ষতি করবে না, বুঝেছ? জি। তাহলে এবার এসো, তোমার একটা হিল্লে করে দিই প্রথমে, তারপর আমি আমার কাজ শুরু করব। সিমর্গ শাহজাদা হীরার হাত ধরে টানতে টানতে পথে নামে। শাহজাদা হীরা চোখ ভরে দেখতে থাকে শহরটা। বেশ সুন্দর শহর, চারিদিকে ছোট বড় প্রাসাদ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা সেটা কথা বলতে বলতে তারা পৌঁছে যায় একটা প্রাসাদের সামনে। সওদাগর সিমর্গ প্রাসাদটা দেখিয়ে বলে, চলো, এসে পড়েছি, আজ থেকে এখানেই থাকবে তুমি। প্রাসাদে ঢুকেই সিমর্গ চিৎকার করে ডাকে, ফারা, ফারা! সিমর্গের ডাক শুনে এক যুবক দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এসে দাঁড়ায়। অভিবাদন জানিয়ে বলে, আপনাকে সম্রাটের খুব প্রয়োজন। কেন? তা জানি না, আমাকে বলেছেন আপনি এলে যেন আপনাকে জানিয়ে দিই। সিমর্গ দুজনকে পরিচয় করিয়ে দেয়। এই হচ্ছে ফারা, এখানে সম্রাটের খুব প্রিয় পাত্র। ভীষণ পণ্ডিত ব্যক্তি, অনেক কিছু জানে, অনেক চেনে। আর ফারা এ হচ্ছে হীরা, শাহজাদা হীরা, সুলতান শামশার একমাত্র পুত্র। ও তোমাদের দেশটা ঘুরে দেখতে এসেছে। তুমি তো দেশটাকে ভালো চেনো, এই দেশের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সবই জানো। আমি তাই ওকে তোমার কাছে নিয়ে এলাম। ও যদি তোমার কাছে কিছুদিন থাকে তাহলে তোমার কি খুব অসুবিধে হবে? না না, কোনো অসুবিধে নেই, বরং ভালোই তো হবে। আমি এই গোটা প্রাসাদটায় একাই থাকি, কথা বলার কোনো লোকও নেই। 2 দিন বেশ জমিয়ে গাল গল্প করা যাবে। শাহজাদা হীরাকে ফারার জিম্মায় রেখে বিদায় নেয় সিমর্গ। ফারার আতিথেয়তায় হীরার সুখ স্বাচ্ছন্দ্যের কোনো ঘাটতি হয় না। সেদিন রাতে দুজনে খানাপিনা সেরে শরাব নিয়ে গল্প করতে বসে। হীরা কথায় কথায় জানতে চায়, আচ্ছা, তোমাদের দেশের এক হাবজি সিন মাসিনের শাহজাদি মুরার পালঙ্কের তলায় লুকিয়ে আছে, কেন বলতে পারো? ফারা বেশ অবাক হয়ে বলে, সেনমা সেন, সেটা কোথায়? সে অনেক দূরে, বলে আমি চেনাতে পারবো না। তুমি ঠিকই জানো, আমাদের দেশের কোনো হাবসি নাকি? হ্যাঁ, অন্তত সে তো তাই বলছে। সে গেল কি করে ওয়াকাকের বাইরে?
গেছে নিশ্চয়ই কোনোভাবে, কোনো ফন্দি ফিকির করে। আসলে কি জানো তো, এখানকার হাবশিগুলো মহা ধুরন্ধর, এক একটা আস্ত বদমাইশ, খালি মারামারি করে, যত রকমের অসামাজিক কাজ সব করে। ভালো কাজে ওদের পাবে না। এককালে এই হাবশিগুলো সব এসেছিল কৃতদাস হয়ে, আর এখন তো সব এক একটা বড় বড় কেউকেটা হয়ে বসে আছে। আমাদের সুলতানের মাথা খারাপ করে রেখে দিয়েছে একেবারে। এদের শাসন করতে করতেই আমাদের সুলতান বুড়ো হয়ে গেলেন। সে তো হবেনি, সিনমাসিনে একজন যা তাণ্ডব করে বেড়াচ্ছে। কি তাণ্ডব? চুরি ডাকাতি নাকি? নাকি ওই লোক ঠকানো? আরে না না, ওসব নয়, ওর চেয়েও ভয়ানক কাণ্ড। সে তো শাহজাদি মুরার পালঙ্কের তলায় লুকিয়ে আছে। কিভাবে কে জানে শাহজাদি মুরাকে একেবারে বশ করে ফেলেছে। সে যা বলছে শাহজাদি তাই করছে। সর্বনাশ! ও দেশের সুলতান কিছু করতে পারছেন না? সুলতান জানলে তো করবেন। শাহজাদি ছাড়া শুধুমাত্র তার খাস সখী জানে তার খবর, তাও সে লুকিয়ে লুকিয়ে দেখেছে। সেই আমাকে বলেছে। আমি ওই হাবসিকে চোখেও দেখিনি, আর ওর জন্যই তো আমার ওয়াকাকে আসা। ও, এবার বুঝেছি তোমার আসল উদ্দেশ্য কি। তুমি আমাদের সুলতানের কাছে ওর নামে নালিশ করতে চাও, তাই তো? না 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 না, তাহলে পুরোটা শোনো। শাহজাদি পণ করেছে একটা, যে শাহজাদিকে শাদি করতে যে যাবে তাকে শাহজাদির একটা প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, তো যদি উত্তরটা সঠিক সে দিতে পারে তবেই শাহজাদি তাকে শাদি করবে, আর যদি উত্তর দিতে না পারে বা ভুল দেয় তাহলে তার গর্দান নেওয়া হবে। কি সর্বনাশ! তুমি জানো, এই চক্করে এখনো পর্যন্ত প্রায় 100 খানেক যুবকের গর্দান নিয়েছে শাহজাদি, আর তাদের মধ্যে বেশিরভাগই শাহজাদা। আরে বলো কি! তাহলে আর বলছি কি। আর শাহজাদিকে প্রশ্ন জোগাচ্ছে ওই হাবসি। এ নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে দুনিয়া। আমিও তো শাহজাদির প্রশ্নের উত্তর দিতে গিয়েছিলাম। ভাগ্য ভালো, তার প্রশ্ন শোনার আগেই তার সখী আমাকে সাবধান করে দেয়। আমি তাই এসেছি ওয়াকাকে। শাহজাদির প্রশ্নের উত্তর নাকি এখানে পাওয়া যাবে। কি এমন প্রশ্ন শুনি? ফিরকৌন আর সাইপ্রাসের মধ্যে সম্পর্ক কি? শাহজাদা হীরার প্রশ্ন শুনে ফারার হাত থেকে শরাবের পাত্র পড়ে যায়। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে যায় তার। চমকে ওঠে শাহজাদা। কি হলো? দোহাই দোহাই তোমায়, এই প্রশ্ন তুমি আর কোনোদিন তুলবে না, কারোর কাছে না। কেন? এই প্রসঙ্গে কোনো আলোচনা করলে, এমনকি ওই দুটো নাম মুখে আনলেও এখানকার সুলতান ফাঁসি দেবেন। কেন? আজ আর জানা হলো না। কেন? ওই যে শুনতে পাচ্ছেন না হুজুর, ভোর হয়ে গেল যে। ও, হয়ে গেছে, বেশ। আচ্ছা বেগম, আমি যতদূর মনে করতে পারছি সাইপ্রাস নামে একটা দেশ আছে, ঠিক তো? হবে হয়তো হুজুর। হবে মানে সেই সাইপ্রাস আর তোমার গল্পের সাইপ্রাস এক কিনা সেটা অন্তত বলে দাও, নইলে যে কাহিনীটা ঠিক জমছে না। আমি কি করে বলি বলুন তো হুজুর? কাহানিতে যখন যা বলবে আমাকেও তো তখন তাই বলতে হবে। তাতে যদি আপনার মনে হয় কাহানিটা জমছে না, তাহলে বলা বন্ধ করে দিই হুজুর। না 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 বেগম, আজ রাতেই শুনবো, এখন আমি যাচ্ছি। তবে এখানে সাইপ্রাস মানে দেশটাই হবে বোধহয়। বলো দুনিয়াজাদ, কোনো লোকের নাম কি সাইপ্রাস হতে পারে, বা কোনো জিনিসের নাম? আবার হুজুর, আবার আপনি শুরু করলেন তো। এমন মক্ষম চাল চেলেও যখন হেরে গেলেন, আপা বলল না আপনাকে, তখন এইসব হালকা চালে কি আর মুখ খুলবে আপা? এটা কিন্তু ঠিক করলেন না বেগম শাহরাজাদ। কি হলো বলে দিলে যে সাইপ্রাস মানে সেই সাইপ্রাস দেশের কথা বলা হচ্ছে কিনা। সুলতান শাহরিয়ার তো আর জানতে চাননি যে ফিরকৌন আর সাইপ্রাসের মধ্যে সম্পর্ক কি। কি আর করা যাবে, পরের পর্ব পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন
আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, হীরা, সায়ন্তন ঘোষ, জামিলা, চিত্রাঙ্গী রয়, আজিজা, দিতিপ্রিয়া রয়, টকটক, স্পন্দন দাস, মকসক, আর্য জানা, চাচা সেমুর্খ, শেখর, ফরা, অর্ঘ্যমাল্য মাইতি। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনা শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।